আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি ২৪ ঘন্টায় প্রেজেন্টেড বাই হাতিল। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আলোচনা করতে চাই। এরই মধ্যে নিশ্চয়ই আপনারা জেনেছেন আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 4টি মামলার লিভ টু আপিল খারিজ করেছেন উচ্চ আদালত। ফলে তার যে হাইকোর্টের আদেশ সেটি বলবৎ থাকবে। তবে তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। সে কারণে বিএনপি নেতারা জানিয়েছেন যে তার হয়তো দেশে ফিরতে আরও বেশ খানিকটা সময় লাগবে। পাশাপাশি আরও বেশ কিছু বিষয় রয়েছে। এরই মধ্যে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি জানিয়েছেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে এবং সে আলোচনার প্রেক্ষিতেই যৌথভাবে একটি ঘোষণাপত্রের খসড়া তৈরির কাজ চলছে। আমরা এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে অতিথিরা উপস্থিত হয়েছেন এবং আরও একজন অতিথি আসবেন। আমরা তাদের সাথে সবার সাথে একটু পরিচিত হয়ে নিই। ডান দিক থেকে শুরু করছি। ব্যারিস্টার এম লিয়াকত আলী, আইন বিষয়ক সম্পাদক, যুক্তরাজ্য বিএনপি, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। রয়েছেন জনাব শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। এবং আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে উপস্থিত হবেন নাজমুল হাসান, সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা তাকেও আলোচনায় স্বাগত জানাবো তিনি আসার সাথে সাথে। এর আগে আমরা স্টুডিও থেকে একটু আলোচনা শুরু করছি। একটু জনাব এম লিয়াকত আলী, একটু আপনাকে দিয়ে আসলে আলোচনা শুরু করি, যেহেতু একটু বিষয় আশা করি বিষয়ের মধ্যে আমরা থাকার চেষ্টা করব। আমরা আইনের যেটি নিয়ে বলছিলাম সে প্রসঙ্গে আসব। তার আগে একটি বিষয় একটু আপনার দৃষ্টিতে আনতে চাই। ঠাকুরগাঁয়ে একটি মামলা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন সময় যে হত্যা হামলা হয়েছে তার বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে। আমরা দেখেছি এর আগের বিভিন্ন সময় ভোটের ক্ষেত্রে বিএনপির আওয়ামী লীগের আমলের ভোটের ক্ষেত্রেও দেখেছি যে মৃত ব্যক্তি ভোট দেন, কিন্তু আমরা ঠাকুরগাঁয়ে দেখলাম মৃত ব্যক্তি হামলাও করতে পারেন। বিএনপির যিনি জেলা বিএনপির উনি সাংগঠনিক সম্পাদক সত্যজিৎ কুমার কুণ্ডু, তিনি মামলা করেছেন সেখানকার একজন আওয়ামী লীগ নেতা যিনি 6.5 বছর আগে মারা গেছেন, শফিকুল হাসান ওরফে বাপ্পি। এটি নিয়ে স্থানীয় ঠাকুরগাঁয়ে বেশ আলোচনা চলছে। একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এইগুলো আসলে কিসের নমুনা? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগেই আমি আসলে এছাড়াও সারা দেশে বিভিন্ন জায়গায় মামলা নিয়ে এই ধরনের ঘটনা ঘটছে, সেজন্য এই উদাহরণটি দিলাম আর কি। জি ধন্যবাদ। আপনার প্রশ্নের আনসার দেওয়ার আগে আমি বলতে চাই আসলে আমি 11 বছর পরে বাংলাদেশে আসলাম এবং এই বাংলাদেশে আসার জন্য যে পরিবেশ যারা সৃষ্টি করে দিয়েছে, যে শহীদেরা 1500 শহীদের রক্তের বিনিময়ে আজকে যে আমরা যে নতুন একটা সুন্দর একটা স্বাধীনতা পেলাম, নতুন একটা দেশ পেলাম, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা আহত তাদের আশু সুস্থতা কামনা করছি। আপনি যে ঘটনাটা বললেন ঠাকুরগাঁয়ের যে ঘটনাটা, এরকম ঘটনা আমরা আসলে চাই না এবং এটার পুনরাবৃত্তিও চাই না এবং এটার নিন্দা আমাদের দলীয় ফোরাম থেকে বলা হয়েছে, নিন্দা জানানো হয়েছে এবং এরকম ঘটনা বাংলাদেশে কোথাও যেন না ঘটে। সো ধন্যবাদ আপনাকে। আমরা এই নিন্দার শুধু না, আমরা অবশ্যই এর চেয়ে আরও কঠোর ব্যবস্থাও দেখেছি। বিভিন্ন জায়গায় সাময়িক বহিষ্কারও করা হচ্ছে বিএনপি নেতাদের, এটিও হয়েছে কেন্দ্র থেকে, কিন্তু খুব একটা থামছে না। সেক্ষেত্রে আবার এটিও সত্যি যে যারা সাসপেন্ড হন, সাময়িক বহিষ্কার করা হয়, একটা নির্দিষ্ট সময় পর আবার তাদেরকে দলে নেওয়ার নজিরও আছে। আপনাদের দলে এরকমের ঘটনা ঘটছেও এবং সম্প্রতিও ঘটেছে। হ্যাঁ, আপনি জানেন প্রায় 2000-এর চেয়ে বেশি নেতাকর্মীকে আমরা অলরেডি কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন এবং অনেকেই অলরেডি বহিষ্কার করা হয়েছে বিভিন্ন অভিযোগে। সো আমাদের দল থেকে আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কঠোর বার্তা দিয়েছেন, কেউ যদি দলের কোনো ধরনের এমন কর্মকাণ্ড করে যেটা দেশের মানুষের ক্ষতি হয়, জানমালের ক্ষতি হয়, জানমালের নিরাপত্তার ক্ষতি হয়, দলের ভাবমূর্তি নষ্ট হয়, তাহলে কিন্তু উনি দল থেকে বহিষ্কার করা হবে। এরকম ইভেন কেন্দ্রীয় কমিটির অনেকেই কিন্তু নোটিশ পেয়েছেন এবং বহিষ্কার হয়েছে। এটি কি স্থায়ী বহিষ্কার? এটি কি গ্যারান্টি দিচ্ছে যে আর কখনোই তারা দলে ভিড়তে পারবেন না এরকম? দেখুন আমি একজন লয়ার। হ্যাঁ জি। আপনি একজন মানুষকে প্রথমেই আপনি বহিষ্কার করতে পারবেন না। দলের যে নীতিমালা আছে, আপনি তাকে কারণ দর্শানোর নোটিশ প্রথমে দিতে হবে, তাকে একটু সময় দিতে হবে, একটা সার্টেন টাইম তাকে ফিক্স করে দিতে হবে। এই টাইমের মধ্যে সে যদি তার নোটিশের আনসারটা দেয় এবং সেটা যদি যৌক্তিক আনসার হয় এবং সেটা যদি দল বিবেচনা করে যে না তাকে আমরা আর বহিষ্কার করব না, সেটা কিন্তু দল পারে।
এখানে স্থায়ী কমিটি আছে দলের, তো বিভিন্ন স্তরের। সো এই জিনিসটা আপনি একজন মানুষ সারাটা জীবন সে দলের পিছনে একদম, যেমন আমি আমার কথা বলি, ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত বিভিন্ন আন্দোলন সংগ্রামে, গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম। এখন কোনো একটা মানুষ মাত্রই ভুল, কোনো একটা ভুলের কারণে আমার মুখ থেকে একটা সেন্টেন্স বের হয়ে গেল, বা আমি একটা এমন একটা কর্মকাণ্ড জড়িত যেটা আমার নলেজে নাই, এইটা কিন্তু ঘটেছে। একজন লোক গাড়ি নিয়ে গিয়েছে, গাড়ির বহরের মধ্যে দেখা গেল এমন একটা গাড়ি এখানে চলে আসছে, আমি উল্লেখ করতেছি না ক্লিয়ার, এমন একটা গাড়ি চলে আসছে, উনি জানেও না যে এটা ওই গাড়ির মালিক হইল মানে ফেসিস্ট গভর্নমেন্টের কেউ, জানেও না। উনাকে নোটিশ দেওয়া হলো, উনি কি তার কারণ দর্শান যে আনসারটাও দিতে পারেন? আত্মপক্ষ সমর্থনের অধিকার তো সবার আছে, এবং সে আত্মপক্ষ সমর্থনে অনেক সময় দল সন্তুষ্ট হয়ে আবার তাদেরকে এরকমটি ঘটে থাকে সাধারণত আমরা দেখি। শরীফ ভাই, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আমরা দেখছি যে প্রভাবের যে রাজনীতি সেটি আমাদের পিছু ছাড়ছেই না, মানে ক্ষমতায় গেলেই সব পরিবর্তন হয়। সমস্যাটি আসলে কোথায়, চেয়ারে না মানসিকতায়? আপনি ক্ষমতায় গেলে আপনিও কি পরিবর্তন হয়ে যাবেন কিনা? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচককে শুভেচ্ছা। পরিবর্তন ব্যক্তিগত জীবনে আমাদের পরিবর্তনটা খুব একটা আসেনি। 5ই আগস্টের ভেতর থেকে আমরা যে রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে শুধু, কিন্তু আচরণের জায়গায়, ব্যবহারের জায়গায় এবং রাষ্ট্রের যে সংস্কৃতি, রাজনীতির যে সংস্কৃতি, কোনো জায়গাতেই আমি খুব একটা পরিবর্তন দেখছি না। আপনি সোশ্যাল মিডিয়া যদি দেখেন, আজ থেকে 6 মাস আগে যে ধরনের উত্তেজনা ছিল, মানুষকে আক্রমণ করা ছিল, বিভিন্ন ইস্যুতে প্রপাগান্ডা চালানো ছিল, সেই জায়গার কি খুব একটা পরিবর্তন হয়েছে? হয়নি। আমরা বলতাম যে সোশ্যাল মিডিয়ায় ভয়ের যে সংস্কৃতিটা ছিল, এখনও সেই ভয়ের সংস্কৃতিটা আছে। আপনার যে মব জাস্টিস, যেটা, এটা কি ভয়ের সংস্কৃতি না? গতকালকে শহীদ মিনারে আপনি দেখেছেন যে গণ অধিকার পরিষদের একজন নেতাকে, এবং কারা এই ঘটনাগুলোর সাথে পরস্পর যে অভিযোগগুলো তুলছে, এই অভিযোগগুলো কে কার বিরুদ্ধে তুলছে? 6 মাস আগে যারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, এবং তার আগেও যারা এই ধরনের একটা বদ্ধ পরিবেশ থেকে মুক্তির জন্য কথা বলেছে, তারা এখন পরস্পরের মধ্যে সংঘাতে জড়িয়ে গেছে। এবং কালকে সোশ্যাল মিডিয়াতে এটি বেশ ঠাট্টা মশকরাও হয়েছে যে গণ অধিকার পরিষদের যাকে রক্তাক্ত করা হয়েছে, তিনি যাকে অভিযুক্ত করেছেন, তারা আবার আরেক পক্ষকে দায় দিয়েছে, এবং এরপরে অনেকেই বলেছে যে আগেই তো ভালো ছিল, কারণ কোনো ঘটনা ঘটলে ছাত্রলীগকে দায় দেওয়া যেত এবং এত জায়গায় বিস্তৃত করতে হতো না। অর্থাৎ এর ভেতর থেকে আমাদের যে সংস্কৃতির যে পরিবর্তনটা হয়নি, এটি প্রমাণ করার জন্য খুব বেশি দূরে যেতে হয় না। আমাদের এখানে এর একটা বড় কারণ হচ্ছে, শুধুমাত্র এর জন্য রাজনীতিবিদরা দায়ী না। আমি মনে করি একটা দেশের শাসককে যেমন ভালো হতে হয়, সেই দেশের রাজাকেও ভালো হতে হবে, প্রজাকেও ভালো হতে হবে। রাজা এবং প্রজা মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যায়। আপনি আমাদের আচরণের জায়গাগুলোতে দেখবেন, রাস্তার ভেতরে চলন্ত গাড়ির সামনে আমি হাত তুলে আমি রাস্তা পার হয়ে যাচ্ছি। তো প্রত্যেকটি জায়গায় কি আপনাকে পুলিশ থাকতে হবে, পুলিশ এসে পেটাতে হবে, আইনের প্রয়োগ করতে হবে? আমরা বলি যে আইনের প্রয়োগ নেই। তো এই জায়গাগুলোতে আমাদের কতগুলো সেলফ সেন্সরশিপ তো দরকার আছে। বিবেক বলে তো একটা জিনিস আছে, বিবেকের প্রয়োগ যদি আপনি না করতে পারেন, তাহলে আপনি প্রত্যেকটা জায়গায় এই যে সংকটগুলো, এই সংকটগুলো থেকে আপনি বেরোতে পারবেন না। মামলার যে জায়গাটা বলছেন, আমাদের এখানে মামলার ক্ষেত্রে কিন্তু নতুন একটা ডাইমেনশন এসেছে। মামলা আগে হয়নি তা না। আজকে প্রথম আলো যদি দেখেন, তার যে লিড নিউজ, সেখানেও কিন্তু 5ই আগস্টের আগে অনেকগুলো মামলা রাজার ইচ্ছায় মামলাগুলো হয়েছিল, এবং তার ইচ্ছায় রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য, তাদেরকে অভিযুক্ত করার জন্য সেই কাজটা করা হয়েছে। এর আগে যে পুলিশের যে নানা রকমের মামলার ক্ষেত্রে যে বাণিজ্যগুলো, সেই বাণিজ্যগুলো হয়েছে। আমরা সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারিনি। যেটি বললেন যে মরা মানুষ একসময় ভোট দিত, এখন মামলা হয়, এটি প্রায় ঘটছে। এবং কোথাও কোথাও দেখা যাচ্ছে যে কিছু ঘটনা, যেমন কয়েক মাস আগে সায়েদাবাদে, সেখানে 2টো মামলা হয়েছে, 250, 500 আসামি।
এবং সেখানে একজন রাজনৈতিক নেতা তিনি এই মামলার পেছনে ছিলেন, পত্রিকা এসেছে, এবং তিনি মামলা করতে করতে তার একটা মেয়ের সঙ্গে জামাইয়ের ডিভোর্স হয়ে যায় কয়েক বছর আগে। তিনি এই সুযোগে ওই মামলায় সেই জামাই এবং তার আত্মীয় স্বজনকে ওই মামলার আসামি করেছেন, এই যে সহিংসতার যে মামলা। কেন? এর পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তাকেও তিনি আসামি করেছেন। কেন? তিনি একটা কোল্ড স্টোরেজ করতে চেয়েছিলেন, পরিবেশ অধিদপ্তর গিয়ে সেটি যাচাই করে দেখেছে যে এখানে কোল্ড স্টোরেজ করা সম্ভব না, তারা একটা নেগেটিভ রিপোর্ট দিয়েছে, এনভায়রনমেন্টাল যে রিপোর্টটা নেগেটিভ রিপোর্ট দিয়েছে। তিনি এবার সেই সুযোগটা ব্যবহার করেছেন, তাদেরকে আসামি করেছেন। কিন্তু অর্থাৎ পরিবর্তনের যে জায়গাটা, যুগের পর যুগ চলছে, চলতেই থাকবে। আমি ওই কনক্লুশনটা আসছে, ওইটাই আমি বলতে চাইছিলাম যে আমাদের এই সময়কালে বেশ কয়েকটা বিষয়কে ফোকাস করে কয়েকটা কমিটি কিন্তু হয়েছে, সংস্কার কমিটি যেটি বলছেন। যেহেতু এই সময়কালে মামলা নিয়ে খুবই আলোচনা হচ্ছে, আপনি একটা দেশের 150-60 জন সাংবাদিক হত্যা মামলার আসামি, এটি হয়তো এর ভেতর থেকে আমি যে সাংবাদিকদের মধ্যে যারা গত 15 বছরে একটা শাসকের দালালি করেছে তাকে আমি শাস্তি দিতে পারি, কিন্তু এই যে মেসেজটা এটি যখন আপনার দেশের বাইরে যাচ্ছে তখন আপনার মিডিয়া সেক্টরকে নিয়ে মানুষের যে কনসেপ্টটা, তার সেই জায়গায় কিন্তু একটা পরিবর্তন হচ্ছে, বা তার কাছে একটা ধারণা কিন্তু যাচ্ছে। সে কিন্তু এত ডিটেইল হয়তো জানছে না যে একটা দেশের মূল মিডিয়াগুলোতে এত সংখ্যক আসামি, তারা অন্য কোনো মামলায় না, তারা অন্য কোনো অপরাধের জন্য অভিযুক্ত না, তারা সবাই অভিযুক্ত হচ্ছে হত্যার জন্য। তো এর ভেতর থেকে আমি মনে করি যে সরকার অনেকগুলো সংস্কার কমিশন করেছে, অনেকগুলো কমিশন করেছে, গুম কমিশন করেছে। এই যে মামলাগুলো, এবং সাধারণ মানুষ, পত্রিকা এসেছে, এক পুলিশ আরেক পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে, এক পুলিশ আরেক পুলিশকে ডেকে মামলায় ফাঁসিয়ে দেওয়ার জন্য তার কাছ থেকে টাকা নিচ্ছে। অর্থাৎ একসময় আমরা শুনতাম শকুনের মাংস খায় না, এখন তার কিন্তু পরিবর্তনটা হয়েছে। আমাদের পরিবর্তনটা এই যে একাধিক ওসি, আমাদের এখানে গত 15 বছরে প্রশাসনকে দলীয়করণ করার কারণে আমরা অনেক ক্রিটিক করেছি। এটি কিন্তু A to Z সবাই জানে, একেবারে একটা শিশু পর্যন্ত জানে যে পুলিশের এই যে আচরণ, পুলিশের আওয়ামী লীগের অনুষ্ঠানে মাদারীপুরে গিয়ে সেখানে দলীয় স্লোগান দেওয়া, স্লোগানে কণ্ঠ মেলানো, এটি নিয়ে আলোচনা আসছে। এর বাইরে সেই ঘটনাকে আমরা দেখছি না। কুষ্টিয়াতে এক ওসি গিয়ে বিএনপির স্টেজে উঠে, বিএনপি কি তাকে ডেকেছে? এর ভেতর থেকে উনি দুটো অপরাধ করেছেন, শাস্তি কি হয়েছে আমি জানি না। প্রথমত তিনি তার যে আচরণ, তার বিধি, তার চাকরি বিধি ভঙ্গ করেছে। দ্বিতীয়ত বিএনপি রাজনৈতিক দলটিকে তিনি একটা বিতর্কের মুখে ঠেলে দিয়েছেন। এর আগে চট্টগ্রামে ঘটেছে, দলীয় অনুষ্ঠানে গেছে। শাস্তি কি? শাস্তি হচ্ছে ক্লোজ করা। আমরা এই ঘটনাগুলো বন্ধ করার জন্য দৃষ্টান্তমূলক এবং কঠোর শাস্তি দরকার। আমি এই প্রশাসনে এই বিষয়টি নিয়ে আসছি, তার আগে একটু স্বাগত জানাই নাজমুল হাসান, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। আমরা আলোচনা করছিলাম প্রভাব ও রাজনীতির বিষয়ে নিয়ে, যে রাজনীতিতে এখনও প্রভাব চলছে। একটু মামলার বিষয় নিয়ে আলোচনা চলছে। আপনার কাছে আমি একটু বিষয় জানতে চাইছি যে ময়মনসিংহে আজকে নিশ্চয়ই আপনি গণমাধ্যমগুলো খেয়াল করেছেন, অনেক গণমাধ্যমে খবর হয়েছে, ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে ডিআইজি অফিসে গিয়ে আসামি ছাড়ার তদবির করেছে। অনেকেই গেছে দল বল সহ স্লোগান নিয়ে। সেখানে ডিআইজি আশিকুর রহমান গণমাধ্যমকে বলেছেন, প্রথম আলোকে বলেছেন, দলটি এসে গ্রেফতার হওয়া সাবেক কাউন্সিলর মিন্টুকে ছেড়ে দিতে বলে, সেই সঙ্গে বিগত সময়ে নির্বাচনে অংশ নেওয়া কোনো কাউন্সিলরকে যেন গ্রেফতার করা না হয় সেই দাবি জানানো হয়। দুটি বিষয়ে, মামলার বিষয়ে তদবির এবং এই যে সাবেক কাউন্সিলরদের সাথে ইদানিং আপনাদের বেশ সখ্যতা দেখা যাচ্ছে, কারণটা কি আসলে? হ্যাঁ, ধন্যবাদ। যারা আমাদেরকে দেখছে সবাইকে শুভেচ্ছা। আপনি যে বিষয়টাকে অ্যাড্রেস করেছেন আমি শুনেছি, বাট বিস্তারিত জানি না। তবে আমি মনে করি মামলা সংক্রান্ত বিষয়গুলোতে আমরা তথ্য যদি না থাকে সেক্ষেত্রে কথা না বলা উচিত। ময়মনসিংহে যে বিষয়টা আপনি তুলে ধরেছেন যে একজন সাবেক কাউন্সিলর পক্ষে গিয়ে তারা থানায় গিয়ে ছেড়ে দেওয়ার জন্য কথা বলেছেন, আমি মনে করি আমাদের জায়গা থেকে সেটা করা অনুবিপদ, আমাদের করা, যারা করেছে তাদের করা উচিত হয় নাই। আর আমরা বিগত সময় যেটা দেখে আসছি গত কয়েকদিন যাবতই মামলা দেওয়া এবং মামলা ছেড়ে দেওয়া, বাণিজ্য করা, তদবির করা, এই প্রক্রিয়াটা বেশি চলমান রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যেমন আওয়ামী লীগের একজন লোককে ধরা হলে সেখানে জামাতের লোকজন থানা
ঘিরে ধরছে, বিএনপির লোকজন সেখানে যাচ্ছে। আজকে আপনি আবার সেখানে বলেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় গিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তো এখন কোন দায়িত্বশীল গেছে, কার নাম আছে, সেগুলো প্রকাশ করেছে কিনা আমি জানি না। যদি কেউ যেয়ে থাকে অবশ্যই এরকম উচিত না, এবং এই দায়িত্ব আমাদের কেউ দেয় নেই। একটা বিষয় স্পষ্ট হওয়া উচিত যে আপনি যে বিষয়টা বলেছেন কাউন্সিলরদের নিয়ে আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল, হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস তারা গিয়েছিলেন। তবে তাদের যে বাসটা ছিল যে এখন সবচেয়ে মজার এবং বিড়ম্বনার একটা বিষয় হচ্ছে সবাই এসে নিজেকে বৈষম্যের শিকার বলছে, আমরা লাঞ্ছিত, আমরা বৈষম্যের শিকার। এবং তাদের কাছে যে পরিচয়টা দিয়েছে, আমরা বিএনপি জামাতের পক্ষ থেকে নির্বাচন করেছিলাম, আমরা দেশের মানুষের ভোটাধিকারের মাধ্যমে কাউন্সিলর হয়েছে, যে বিষয়টা বলেছে। তো এটা আমাদের সামগ্রিক বক্তব্য না, কারণ আমাদের যে কোনো বিষয় এখন মানুষ মনে করে, দেখেন আমরা কিন্তু শুধুমাত্র বৈষম্যহীন মেধাবীদের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে যে কোটা সংস্কার চেয়েছিলাম, সেই জায়গায় দেশের জনগণ চেয়েছে যে আমরা যেন সরকার পতনে আন্দোলন ডাক দিই। সেই জায়গায় মানুষের প্রত্যাশা অনেক বেশি আমাদের, সেক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা কাজের ক্ষেত্রে অনেক বেশি সচেতন হওয়া উচিত। যে কোনো জায়গায় কেউ আসলেই মানে হিরিক পড়ে যায় যে ভাই আমি বৈষম্যের শিকার হচ্ছে, আমার পাশে দাঁড়ার কথা বলেন, তো সেই জায়গাতে আমাদের আরও বেশি সতর্ক হওয়া উচিত। বিশেষ করে কোনো ব্যক্তি স্বার্থ নেই, অবশ্যই আওয়ামী ফেসিবাদ যাদের হাতে প্রায় 2000 অধিক শহীদের রক্ত লেগে আছে তাদেরকে পুনর্বাসন করা, তাদের সাথে সখ্যতা তৈরি করা তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু ধরেন আপনি বলছিলেন যে যারা বৈষম্যের শিকার বলে তারা এসছে, কাউন্সিলরদের যে বৈঠকটি ছিল, বা এটির ক্ষেত্রেও আমি এই জন্যই তুললাম যে এখানেও কাউন্সিলরকে ছাড়ানোর জন্য তদবির করতে গেছে বলে অভিযোগ রয়েছে। যারা বৈষম্যের শিকার, এটি তো জাতীয় পার্টিও বলছে যে তারা নির্বাচনে গেলেও তারাও বৈষম্যের শিকার হচ্ছে, কিন্তু আপনারা তো তাদেরকে রাজনীতির সুযোগ দিতে রাজি নন। দেখেন বাংলাদেশে আওয়ামী লীগ যতটা ক্ষতিগ্রস্ত করেছে তার চেয়ে কোনো অংশেই জাতীয় পার্টি ক্ষতি কম করে নাই। আমরা যদি দেখতে পাই 2014 সালের নির্বাচন কিভাবে হয়েছে, কাউন্সিলররা কিভাবে 2014 সালের নির্বাচন কি কারণে বাস্তবায়ন হয়েছে? জাতীয় পার্টির কারণে। 2018 সালে ভোট ডাকাতি নির্বাচনের সহযোগিতা ছিল জাতীয় পার্টি। 2024 সালে বাংলাদেশের প্রায় 39টা রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে নাই। বাংলাদেশ নামক মানচিত্রে ভোটের যে ভোটাধিকার হরণের জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে জাতীয় পার্টি। তাদের প্রতি তো সদয় হওয়া তো প্রশ্নই আসে না। আমরা দাবি জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, তাদেরকেও ফেসিবাদের দোষর হিসেবে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া উচিত। আপনি যে কথাগুলো বলছিলেন এখানে যে বৈষম্যের যে শিকার, জি না, তাহলে যদি জাতীয় পার্টি, আপনি যদি বলছেন, আপনার বক্তব্য ধরেই বলছি যে জাতীয় পার্টির এই কারণে যদি তারা দোষর হয় বা ক্ষতি করে জাতির, যারা কাউন্সিলর নির্বাচনে অংশ নিয়েছিলেন বা নির্বাচিত হয়েছিলেন তারা কিভাবে জাতির উপকার করলেন? অবশ্যই আমরা কিন্তু, আমি ব্যক্তিগতভাবে কিন্তু বলছি না যে তারা জাতির উপকারে আসছে। আমি যেটা বলেছি, অ্যাড্রেস করার চেষ্টা করেছি, সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ যেটা বলেছেন তাদেরকে ব্যক্তিগতভাবে বলেছেন যে ভাই আমরা খুব কষ্টে ছিলাম, আওয়ামী লীগের সময় নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছি, আমাদের পাশে যান। আমরা মনে করি আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এরকম কাজ থেকে আরও বিরত থাকা উচিত। অনেকে হয়তো ফায়দা নেওয়ার উছিলা আসে। আমরা মনে করি বিগত সময় যারাই নির্বাচনে গিয়েছে তারা ফেসিবাদের দোষ হিসেবেই ছিল। তবে ব্যতিক্রম ছিল 2018 সালের নির্বাচন, যে নির্বাচনে বিএনপি জামাত থেকে শুরু করে প্রত্যেকটা রাজনৈতিক দল গিয়েছিল, কিন্তু তার পরিণাম ছিল ভোট ডাকাতি নির্বাচন। তবে আমরা মনে করি এইরকম দোষর যারা আছে ফেসিবাদের দোষর হিসাবে, আমরা আওয়ামী লীগকে নিয়ে যেভাবে কথা বলছি জাতীয় পার্টিকে নিয়ে একইভাবে কথা বলা উচিত। আজকে কেন রাশেদ খান ম্যানে জেলে আছে, আজকে কেন হাসানুল হক ইনু জেলে আছেন, তারা অবশ্যই ফেসিবাদের দোষর হওয়ার কারণে ছিল। কিন্তু আমি অত্যন্ত দুর্ভাগ্য বা হতাশা লাগে এই কারণে, বাংলাদেশের বর্তমানে যে বৃহৎ রাজনৈতিক দলগুলো আছে তারা কেন জানি জাতীয় পার্টির প্রতি একটা সদয় দৃষ্টি দেখছে, উদারতা দেখাচ্ছে। তো প্রশ্ন তো জাগতেই পারে, রাশেদ খান ম্যানো কেন আজকে জেলে আছে, হাসানুল হক ইনু কেন জেলে আছে, তাহলে মোহাম্মদ কাদের কেন জেলের বাইরে আছেন? এই বিষয়গুলো আমরা জানতে চাই। আমরা আলোচনা করব আবারও, যেটি নিয়ে শুরুতে বলছিলাম, তারেক রহমানের আজকে 4টি মামলার লিভ টু আপিল খারিজ করেছে উচ্চ আদালত, সেটি নিয়ে একটু জানতে চাইবো মিস্টার লিয়াকত আলী আপনার কাছে। বিরতির পরে জানতে চাইবো, তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায়। ফিরতে চাই ব্যারিস্টার লিয়াকত আলীর কাছে যাওয়ার আগে আমি একটু আবারও জনাব নাজমুল হাসান, একটু আপনার কাছ থেকে একটি বিষয় জেনে তারপরে এই টপিকটাতে আসি, বিচারালয়ের বিষয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা কমিটির 8 সদস্য পদত্যাগ করেছেন এবং তাদের অভিযোগ সেখানে যারা মূল আন্দোলনকারী ছিলেন তাদেরকে বাদ দিয়ে ঢাকা থেকে কেন্দ্রীয় কমিটি যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা মূল আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন না, অতটা যোগ্য নন। এই যে ঢাকা থেকে কমিটি দেওয়ার এই প্রবণতা আমরা আগে দেখেছি, বিএনপির ক্ষেত্রেও দেখেছি, আওয়ামী লীগের ক্ষেত্রেও দেখেছি, এখন বিএনপির কমিটি নিয়েও অভিযোগ হচ্ছে। বৈষম্য বিরোধী যারা আন্দোলনকারী তারা তো বৈষম্যের বিরুদ্ধে অবস্থান শুরু থেকেই, তারাও কি একই প্রক্রিয়ায় অংশগ্রহণ নামছে কিনা কমিটি দেওয়ার ক্ষেত্রে? এই অভিযোগকে সাধুবাদ জানাই। যেখানেই অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হবে, কথা আসবে, সেগুলোকে আমল নিয়ে সঠিক রাস্তায় ফিরে আসা যায় সেটাকে আমাদেরকে দৃষ্টিপাত করা উচিত। আপনি সাতক্ষীরাকে অ্যাড্রেস করেছেন, সেখানে এক্স্যাক্টলি যদি এরকমটা হয়ে থাকে যে যারা আসলে কাজ করেছে, আমরা মনে করি অবশ্যই বৈষম্য ছাত্র আন্দোলনের যে 15 জুলাই থেকে আগস্টের যে অভ্যুত্থান, ছাত্র নাগরিক অভ্যুত্থান হয়েছে, সেখানে যারা রাস্তায় সরাসরি ছিল তাদেরকে অগ্রাধিকার দিয়ে আমাদের কমিটিগুলো প্রদান করা উচিত। সেক্ষেত্রে যদি আর ব্যত্যয় ঘটে থাকে সেটাকে
সংশোধন করা অবশ্যই দরকার। জি, সেখান থেকে প্রধান সমন্বয়ক মোহাম্মদ ইমরান হোসেন সে সহ আজকে তারা সংবাদ সম্মেলনে তারা বলেছেন এবং এই অভিযোগটি তারা করেছেন, আপনারা ঢাকায় বসে কমিটি করছেন, আপনাদের উচিত সাতক্ষীরায় যারা নেতৃত্ব পর্যায়ে ছিল তারা সহ সবার সঙ্গে সমন্বয় করে একটি কমিটি দেয়া। সাধারণত আপনারা যে কমিটিগুলো দেন সেই ক্ষেত্রে কি স্থানীয় যারা থাকেন তাদের মতের প্রাধান্য থাকে আপনাদের কমিটি দেওয়ার ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে? স্থানীয় মতের প্রাধান্যকে দিয়েই কমিটি করা উচিত এবং সেইভাবেই হয়ে আসে। ইমরানকে খুব ভালোভাবে চিনি আমরা, সাতক্ষীরাতে সে নেতৃত্ব দিয়েছে, সেই ভিডিও ফুটেজগুলো আমাদের কাছে আছে। কোন প্রক্রিয়া কিসের কারণ যদি তারা ওইখানে বৈষম্যের শিকার হয়ে থাকে, তারা যদি তাদের নেতৃত্বের মূল্যায়ন না পেয়ে থাকে, সেক্ষেত্রে সেটা আশা করি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। আলোচনার মাধ্যমে সমাধান করবে, এটি মানে আপনার ব্যক্তিগত মত বলছেন নাকি বৈষম্য বিরোধী? অবশ্যই এটা ব্যক্তিগত বিষয় না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা সার্বজনীন প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে একটা পবিত্রতা রক্ষা করা আমাদের দায়িত্ব। এখানে কোনো কিছু কুক্ষিগত করা বা আমার পছন্দ মতো কাউকে বসিয়ে দেওয়া, যেটা আমরা বর্তমানে ছাত্র রাজনীতির মধ্যে দেখে থাকি, ছাত্রদল, শিবির বা অন্য কিছু মানুষগুলো যেভাবে পদায়িত করে থাকে, আমাকে কে বেশি স্যালুট দেয়, আমাকে কে বেশি স্লোগান দেয়, তাদেরকে প্রদান করার যে প্রক্রিয়া বা সিস্টেম বাংলাদেশে রয়েছে, সেই সিস্টেমে যেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢুকে না যায়, সেক্ষেত্রে আমাদের সতর্ক থাকা উচিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অবশ্যই যারা এখানে কাজ করেছে তাদেরকে প্রায়োরিটি দিয়ে আগামীতে নেতৃত্বে পদায়িত করবে। জি, ব্যারিস্টার লিয়াকত আলী, একটু আপনার কাছ থেকে যেটি জানতে চাচ্ছিলাম বিরতির আগে, যেন তারেক রহমানের মামলা একটা একটা করে বাতিল হচ্ছে, আজকেও 4টি মামলার পূর্ণাঙ্গ রায় পাওয়া গেল। পূর্ণাঙ্গ রায় বলতে আসলে উচ্চ আদালতের রায় পাওয়া গেল, আপিল বিভাগের আদেশ পাওয়া গেল। এটি ঘটছে, একটু আমরা যদি আবার ভিন্ন চিত্র দেখি, একই সময়ে দেখছি যে আওয়ামী লীগ নেতাদের নামে আবার শত শত মামলা হচ্ছে। এটি আসলে কি এখন বিচার বিভাগ স্বাধীন বলে, নাকি সবখানে বুঝতে পারছে যে ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসবে, অত বিএনপি নেতাদের সব কিছুকে একটু ছাড় দেওয়া যদি যায়, সে কারণে? ধন্যবাদ। যেহেতু প্রশ্ন দুইভাবে, আমি দুইভাবে বিভক্ত করে আনসারটা দিই। প্রথম হইল, গণতান্ত্রিক মুক্তির মহানায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আজকে 4টা মামলা লিভ টু আপিল, কোর্ট অফ আপিল থেকে, মেনলি 24শে অক্টোবর হাইকোর্টে এই মামলাগুলি খারিজ করে দেওয়া হয় মহামান্য হাইকোর্ট থেকে। মহামান্য হাইকোর্ট থেকে মামলা 4টা খারিজ করার পরে পৃথক পৃথক আবার কোর্ট অফ আপিলে, এটা বলে লিভ টু আপিল, অর্থাৎ পারমিশন, লিভ টু আপিল পারমিশন, কোর্ট অফ হাইকোর্টে যে মামলাগুলি খারিজ হয় বা রায়টা যেদিকে যাক, আদার পার্টি চাইলে কোর্ট অফ আপিলে গিয়ে ওইটা চ্যালেঞ্জ করতে হবে এবং অনুমতি চাইতে পারবে লিভ টু আপিল বলে। ওইটার শুনানি আজকে হলো এবং 4টা মামলাই মহামান্য বিচারপতি জ্যেষ্ঠ জনাব আশরাফুল আলমের নেতৃত্বে 4জন বিচারপতি ছিলেন, ওনারা মামলাটা খারিজ করে দিলেন। তার মানে যেটা দাঁড়াইলো যে 24শে অক্টোবর হাইকোর্ট যে রায় দিয়েছিলেন এই মামলা খারিজের, এই রায়টাই বহাল থাকলো। গেল একটা পার্ট। আরেকটা পার্ট আপনি যেটা বললেন যে আপনার সেকেন্ড, জানতে চাচ্ছিলাম যে এখন যে বিএনপি নেতাদের বিরুদ্ধে আচ্ছা, থাকা আপনি যেটা মামলাগুলো বলছেন যে আওয়ামী লীগের বাতিল হয়ে বিরুদ্ধে যাচ্ছে, মামলা কিন্তু হচ্ছে। হ্যাঁ, বিপরীত চিত্র আবার আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে, একটা জিনিস দেখেন, যেটি আগে বিএনপি নেতাদের বিরুদ্ধে ছিল। জি, গত 15-16 বৎসরে বাংলাদেশে এই ফেসিস্ট গভর্নমেন্ট যা করে গেল, যেখানে কোনো ফ্রিডম অফ স্পিচ ছিল না, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন ছিল না, এবং কথা বলার কোনো অধিকার ছিল না, এবং খুন ঘুম 700 মানুষকে কিন্তু তারা গুম করেছে। তারা 2000 মানুষকে বিনা বিচারে হত্যা করেছে, 1,45,000 মামলা দিয়েছে, 60 লক্ষ লোককে মামলায় জড়িত করেছে, পিলখানায় 57 জনকে হত্যা করেছে, আয়নাগর সৃষ্টি করেছে, টর্চার সেল, আয়নাগরের নামে টর্চার সেল সৃষ্টি করেছে। এবং দেখেন এখনও 99 বিলিয়ন ঋণ রেখে গেছে। প্রত্যেকটা ব্যাংক, বেশিরভাগ কয়েকটা ব্যাংক অলরেডি দেউলিয়া করে তারা চলে গেছে। হাজার হাজার কোটি, শত শত কোটি টাকা দেশের বাইরে তারা পাচার করে দিয়েছে। এই যে তাদের দুর্নীতি, একটা মামলা কি গত 15-16 বছরে হয়েছে? এখন বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসছে ইনশাল্লাহ, বাক স্বাধীনতা ফিরে আসছে, ভোটাধিকার ইনশাল্লাহ ফিরে আসবে, মানুষের কথা বলার অধিকার ফিরে আসছে, এবং দুর্নীতি দমন কমিশন এখন কিন্তু তারা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও পাবে। সো এটা কিন্তু বিএনপি বা কোনো দল এই মামলাগুলি দিচ্ছে না। বর্তমান যে উপদেষ্টা কমিটি, যেটা আমি বলবো যে এরা মানুষের 18 কোটি মানুষের ম্যান্ডেট নিয়ে এটা আছে, এরা কিন্তু আসছে। সো তারা দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন করে দিয়েছে। ওনারা তদন্ত করে যখন এটা তারা প্রমাণ পাচ্ছেন, তখন তারা কিন্তু এফআইআর দাখিল করতেছেন। এফআইআর দাখিল করার পরে, মানে ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিল করার পরে, দুর্নীতি দমন কমিশন হোক, অন্য কোনো মামলা হোক, তারপরে এটা কিন্তু তদন্ত হবে, ইনভেস্টিগেশন হবে, তারপরে এটা চার্জশিটের দিকে যাবে। চার্জশিট অথবা ফাইনাল রিপোর্ট। একটা মামলা এফআইআর দেওয়া মানেই আপনি দোষী না। ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট দেওয়া মানে এজাহার দেওয়া মানে আপনি কিন্তু দোষী না।
তো আইনের ভাষায় এটা ইনভেস্টিগেশনে যাবে। ইনভেস্টিগেশন হওয়ার পরে যখন মামলাটা তদন্ত শেষ হবে, তখন যদি প্রমাণ হয় যে না ওই ব্যক্তি দায়ী ছিল বা দোষী ছিল, তখন চার্জশিট আসবে। আদারওয়াইজ ওইটা কিন্তু ফাইনাল রিপোর্ট আসবে। যখন চার্জশিট গঠন হবে তখন মামলাটা আবার কোর্টে যাবে, কোর্টে গিয়ে ওই চার্জশিটের উপর আবার শুনানি হবে। চার্জশিট গঠন হলেই কি আমরা অপরাধী বলতে পারি? না, বলতে পারি না। তখন এই চার্জশিটটা, এই তদন্তটা কে করতেছে? প্রশাসন, পুলিশ বা দুর্নীতি দমন আমি কমিশন। জানতে চাচ্ছিলাম যে এটি কি বিচার ব্যবস্থা স্বাধীন এখন সেজন্য হচ্ছে, নাকি সবাই বুঝতে পারছে যে হ্যাঁ ভবিষ্যতে হয়তো বিএনপি ক্ষমতায় আসবে, অতএব আগে হাতে রাখা উচিত? এই 15-16 বছরে যা হলো বাংলাদেশে, আমি যেটা বললাম, জি জি, এর প্রেক্ষিতে এটা বিএনপির কোনো বিষয় না, এটা জামাত ইসলামের কোনো বিষয় না। আপনি যেটি বলছেন, জি, নিরপেক্ষ কমিশন তদন্ত করে তারা এই এফআইআর গুলো দিচ্ছে। তারপরে শরীফুজ্জামান শরীফ, একটু আপনার কাছ থেকে জানতে চাই, তিনি যে প্রক্রিয়াটির কথা বলছিলেন, দুদকের কথা, এফআইআর দিবে, চার্জশিট, প্রক্রিয়া কিন্তু আগেও এইরকমটাই ছিল। আমার কাছে মনে হয় যে প্রক্রিয়া আগের সরকার তারাও মেনটেন করেছে, কিন্তু উদ্দেশ্যে হয়তো রাজনৈতিক উদ্দেশ্য ছিল, সেটি আমরা দেখেছি। এখন আমরা দেখছি বিচার প্রশাসন সবখানে পরিবর্তন হয়েছে, কিন্তু স্বাধীন কি হয়েছে আসলে? ধন্যবাদ। পরিবর্তন খুব একটা হয়নি। আমি শুরুতে লোকের যেটা বললাম পরিবর্তন যে আমাদের মেন্টালিটির যে জায়গাটায়, সেই জায়গাটায় পরিবর্তন হয়নি, এবং এই মেন্টালিটি হচ্ছে সর্বোচ্চ জায়গা থেকে সর্বনিম্ন জায়গা পর্যন্ত আছে। আমরা এই দেশে আইনের শাসন চেয়েছিলাম, আমরা শাসকের আইন চাইনি। কিন্তু আপনি সামগ্রিক চিত্রটা যদি আপনার সামনে আসে, আপনি দেখবেন জাস্ট তার একটা ব্যক্তির পরিবর্তনটা হয়েছে। আপনার মনে আছে হয়তো, ওয়ালিউল্লাহ নোমান, আমার দেশ পত্রিকার সাংবাদিক, উনি কয়েক বছর আগে একটা নিউজ করেছিলেন যে চেম্বার জজ মানেই হচ্ছে স্টে অর্ডার, এবং তারপরে তার বিরুদ্ধে কিন্তু আদালত অবমাননার মামলা হয়েছিল। এখন আপনি দেখবেন যে আপিল মানেই হচ্ছে পুরো মামলাই খালাস, পুরো মামলাই ডিসমিস। একটা রেজিমে আপনার মামলা হচ্ছে, আর একটা রেজিমে সে পুরো মামলা আপনি একেবারে শেষ করে দিচ্ছেন। নিশ্চয়ই এর ভেতর থেকে কতগুলো প্রশ্ন ওঠাই স্বাভাবিক, যে এই মামলার যে গ্রাউন্ড কি কিছুই নেই, একের পর এক মামলা। তাহলে ঘটনাটা তো ঘটেছে, ঘটনাটা আপনি ছিনতাইয়ের শিকার হয়েছেন, আহত হয়েছেন, কিন্তু আপনার কোর্টে যখন আপনি যাচ্ছেন তখন সেখান থেকে আপনাকে কেউ অভিযুক্ত করা যাচ্ছে না। তার মানে এই না যে আপনি ছিনতাইয়ের শিকার হননি। আদালতের দায়িত্ব হচ্ছে এটি খুঁজে বের করা, অথবা যে সমস্ত অর্গানগুলো আছে রাষ্ট্রের, তাকে অর্ডার দেওয়া যে এই যে ছিনতাইয়ের শিকার হলেন কে করেছে। কিন্তু যখন আপনি দেখবেন যে ওটি বাতিল করে দিয়ে আপনি যার কাছে বিচার চাইতে গেছেন তিনি যখন হাত পা গুটিয়ে বসে থাকবেন, তখন আপনার ধরে নিতে হবে যে আপনি আইনের শাসনের মধ্যে নাই, শাসকের আইনে আছেন। আমাদের এখানে আইনের ক্ষেত্রে চুজ অ্যান্ড পিক, এই পলিসিটা অ্যাপ্লাই করা হতো গত 15 বছর। আমি এখনো দেখতে পাচ্ছি যে সেই জায়গাটায় আপনি হত্যা মামলার আসামি, আওয়ামী লীগের অনেক নেতাকে আপনি কারাগারে নিচ্ছেন, হত্যা মামলার আসামি, তাকে কিন্তু আপনি মুক্তি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন না, তাকে রিমান্ডে নেওয়ার জন্য নিচ্ছেন। তারপরে তার গাড়িতে তার উপরে আক্রমণটা কেন হবে? মানুষের ক্ষোভের কথা আপনি বলছেন, তো এই ক্ষোভ যে পরিবর্তন হতে পারে, আমি তো এই ক্ষোভের পরিবর্তনের জন্যই এই পরিবর্তনটা এনেছি। এই ঘটনাগুলোর বারবার দেখতে হবে না বলেই তো আমি এনেছি। তো পরিবর্তনের জায়গাটা কই? এক। দ্বিতীয়ত হচ্ছে জনসাধারণ তার যে ক্ষোভের যে প্রকাশটা তারা ঘটানোর চেষ্টা করছে, কিন্তু এই জায়গাটায় আমি সর্বোচ্চ বিচারের জায়গা থেকে, এর রেসপন্সিবিলিটি হচ্ছে বিচার বিভাগের, এর রেসপন্সিবিলিটি হচ্ছে গভর্নমেন্টের। আপনার কাস্টডিতে যখন আমি থাকি তখন আমার সমস্ত রেসপন্সিবিলিটি আপনার। আমাকে রাস্তায় ফেলে পেটানো হচ্ছে, লাথি মারা হচ্ছে, পুলিশ তাকিয়ে তাকিয়ে দেখছে। তার ভেতর থেকে আপনি কি করছেন জানেন? এই যে 2000-1500 মানুষকে হত্যার ভেতর থেকে তাদের প্রতি যে জনরোষ, তাদের প্রতি মানুষের ক্ষোভ, সেই ক্ষোভটাকে আপনি আস্তে আস্তে করে স্বাভাবিক করে দিচ্ছেন মানুষের মধ্যে। আরে এই মানুষটাকে হাত বাঁধা, তাকে পেটানো হচ্ছে, এই যে সিম্প্যাথি আপনি তৈরি করে দিচ্ছেন, এর ভেতর থেকে এই যে গণহত্যার যে ক্ষতগুলো আপনি দূর করে ফেলছেন। আইনের শাসনের জায়গাটা আমাদের এখানে নেই, যেটা আগেও ছিল না। শাসক যেটা চাইতেন সেটি হতো। এখনো আমি কোথাও কোথাও দেখছি যে শাসকের ইচ্ছার প্রতিফলন ঘটছে, প্রভাবশালীর ইচ্ছার প্রতিফলন ঘটছে, যাদের পাওয়ারটা বেশি তাদের অনেক জায়গায় ইচ্ছার প্রতিফলন ঘটছে বিচার সহ অন্যান্য প্রতিকারের জায়গায়। আমাদের একটু আগে আমরা যেগুলো শুনলাম যে ওই ময়মনসিংহের যে ঘটনাটা, আপনি ডিটেল আমি জানি না সমন্বয়ক উনি কেন দেখেননি, এটি আলোড়ন হয়ে গেছে। গতকালকে প্রথম আলোতে বিরাট রিপোর্ট হয়েছে। এই যে ভদ্রলোক
যার নামটি এসেছে, তিনি ওইখানকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। গত 3 মাস 4 মাস ধরে তিনি বেসুমার চাঁদাবাজির থেকে শুরু করে এমন কোনো অপরাধ নাই সে অপরাধগুলো করছেন না। এবং যে কমিশনারকে ধরা হয়েছে তার বিরুদ্ধে 2টো হত্যা মামলা আছে, অস্ত্র সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জাসদের নেতা। এই সমন্বয়করা গিয়ে সেখানে প্রেশার ক্রিয়েট করছেন তাকে ছেড়ে দিতে হবে, তারা লিস্ট দিচ্ছেন একে ধরতে হবে তাকে ছাড়তে হবে। অর্থাৎ এই যে মেসেজগুলো, আমি সেই ছাত্রলীগের ঘটনার পুনরাবৃত্তি দেখছি, সেই ঘটনার পুনরাবৃত্তি আমি দেখছি। এখন পর্যন্ত আপনি কেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারলেন না? যে ব্যক্তিটি এই পরিচয়টা দিচ্ছে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাহলে ওই যে ছাত্রলীগের যে দানবীয় রূপ তার তো আমি কোনো পরিবর্তন পাচ্ছি না। আপনি সাতক্ষীরার যেটা বললেন 293 সদস্যের একটা জেলা কমিটি হয়েছে, তারপরে তার বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে, অনেকে এসে বলছে। তো এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর তো রিফ্লেকশন তো ভালো না। আমি যে পরিবর্তনটা চেয়েছিলাম, আমি যে হিরোদেরকে আশ্বাস, তাদের কথা বিশ্বাস করে তাদের উপর আস্থা রেখে আমি আমার পরিবার নিয়ে রাস্তায় নেমেছিলাম। 5ই আগস্টের যে গণ অভ্যুত্থানে মানুষ তো পরিবার সহ রাস্তায় নেমেছে, কাদের উপরে ভর করে নেমেছে? এই যে হিরোদের উপরে ভর করে। তো প্রতিনিয়ত আপনি তো আমার সেই যে স্বপ্নটা, সেই বিশ্বাসটা আপনি ভেঙে দিচ্ছেন। কয়েকদিন আগে আপনার মনে আছে যে একটা টেলিভিশনে এসে একজন সমন্বয়কারী কি বলেছিলেন, যে আমরা আন্দোলনের স্বার্থে পুলিশের গাড়িতে আগুন দিয়েছি, মেট্রো রেলে আগুন দিয়েছি, মনে আছে? তারপরে 3 দিনের মধ্যে তাকে শোকজের জন্য জবাব দেওয়ার জন্য তাকে কিন্তু শোকজ লেটার দেওয়া হয়েছিল, 3 দিনের মধ্যে তুমি জানাবা। আজকে প্রায় মাসখানেক হয়ে গেছে, আমরা কিছুই জানি না উনি আসলে কি জানিয়েছেন। তো এই যে অস্বচ্ছতার জায়গাগুলো, এই যে বিভিন্ন জায়গায় পাওয়ার এক্সারসাইজ যেটা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে, আমি তাকে অনুরোধ করব, কয়েকটা এর সাথে আমি এর আগেও কয়েকটা টেলিভিশনে বেশ স্পষ্ট কথা বলেছেন, কিন্তু এই জায়গাটায় তাদের সমন্বয়ের আমি একটা ঘাটতি দেখতে পাচ্ছি। এটি তাদের কাছে প্রত্যাশিত না, তাদের কঠোরতা দরকার। গত পরশুদিন ফেনীতে চাঁদাবাজি করতে গিয়ে একজন গ্রেপ্তার হয়েছে, সমন্বয়ক, বিভিন্ন জায়গা থেকে। এই যে ছাত্রলীগ যা করতো, তার তো যদি আপনি তার একই কাজ করেন, তাহলে আপনাদেরকে মানুষ যে রেসপেক্টটা করেছে, যেখানে উঠে যাচ্ছিল সেখান থেকে অনেকটা নেমে এসেছেন, কিন্তু অস্বীকার করবেন না। এবং এই জায়গাটা আপনারা চলে যান, এটি আমরা চাই না। কিন্তু যে ঘটনাগুলো ঘটছে আমি দেখতে পাচ্ছি যে সংস্কৃতির জাস্ট রিপিট হচ্ছে বিভিন্ন জায়গায়। জি, স্বপ্নভঙ্গ এবং পাশাপাশি জুলাই প্রক্লেমেশন নিয়ে যে আপনাদের দাবি সেটি নিয়ে একটু জানতে চাইব, এবং আপনারা সরকারের ছাত্র সংগঠন হয়ে উঠছেন কিনা সেটি নিয়ে একটু জানতে চাইব। তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ফিরছি ছোট্ট একটি বিরতির পর, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন 24 ঘন্টা। আলোচনায় ফিরতে চাই জনাব নাজমুল হাসান, একটু আপনাকে দিয়ে শুরু করছি, যেটি এর আগে জানতে চাইছিলাম যে সরকারের ছাত্র সংগঠন হয়ে উঠছেন কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেটি একটি বিষয়। পাশাপাশি আরেকটি বিষয় একটু ছোট করে জানতে চাই, যদি জুলাই প্রক্লেমেশন নিয়ে রাজনৈতিক ঐক্যমত্য না হয় 15ই জানুয়ারির মধ্যে, তাহলে কি করবেন? ধন্যবাদ আপনাকে, যে প্রশ্নগুলো এতক্ষণ করেছেন ভাই, তাকেও স্বাগতম জানাচ্ছি। আমরা যৌক্তিক সঙ্গত সমালোচনাকে সাধুবাদ জানাই। তবে একটা বিষয় স্পষ্ট হওয়া উচিত, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ একাধিকবার বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা প্ল্যাটফর্ম, একটা রাজনৈতিক ছাত্র সংগঠন না। সেক্ষেত্রে এই একটা প্ল্যাটফর্ম হচ্ছে একটা ঐতিহাসিক প্ল্যাটফর্ম, একটা পবিত্র প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে আন্ডারে বাংলাদেশের 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নেমেছিল। বিএনপি, জামাত, ছাত্রদল, শিবির, ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ থেকে শুরু করে যারা বামফ্রন্ট, সবাই ছিল এখানে। কারণ এইটাকে কোনো একটা আলাদা সংগঠন বা সরকার একটা অঙ্গ সংগঠন হিসাবে বানানো বা চিন্তা করার প্রশ্নই আসে না, এখানে সবার অংশীদারিত্ব ছিল। তো আপনি যে বিষয়টা বলেছেন এর মধ্যে যে সমন্বয়কদের পরিচয়, এটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত বিষয়। আমরা খুবই অস্বস্তিকর একটা পরিবেশ শোনা যায়। নামে বেনামের সমন্বয়ক হচ্ছে, এই যে নামে বেনামের সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজি করা বা কোথাও যদি টেন্ডারবাজি করে থাকে বা প্রভাব দেখানো, আমরা মনে করি সেই সমন্বয়ক আর যেই হোক তাকে ধরে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এখানে তো প্রশ্রয় দেওয়ার সুযোগই নাই যে সমন্বয়ক দেখে তাকে প্রশ্রয় দিবে। আমরা যেই জায়গাতে যারা আমাদের লিস্টেড ছিল তাদের বিরুদ্ধে যেখানে অভিযোগ এসেছে তাদেরকে কিন্তু আমরা কারণ দর্শার নোটিশ দেওয়া হয়েছে, শোকজ করা হয়েছে, অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু এখানে কিন্তু অনেকেই নাই। কিন্তু আমরা তো আসলে রাজনীতি যারা করে তাদের আসলে সচেতন হওয়া উচিত। একটা লোকের নাম পরিচয় সমন্বয়ক দিলেই যে সে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কিনা সেটাও জাস্টিফিকেশন করার জায়গা আছে। তাদেরকে আপনারা ধরিয়ে দিচ্ছেন না কেন? যদি আমরা ধরিয়ে দিচ্ছি বলতে, যারা যেখানে অভিযোগ আসছে আমরা তাদেরকে বলি যে আপনারা থানা ধরে রাখেন, তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিন। আমি তো প্রশাসন না, আমরা বলে দিচ্ছি, আপনারাও বলেন যে যেখানে এরকম অন্যায় অনিয়ম চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হবে সে যেই পরিচয় হোক তাদের ধরে বেঁধে থানায় দিয়ে আসতে হবে। এই বিষয়ে আমাদের কোনো কার্পণতা নাই। আর দ্বিতীয় যে বিষয় হচ্ছে জুলাই প্রক্লেমেশন নিয়ে আপনারা বলছেন, আপনারা দেখেন যে জুলাই আগস্ট ছাত্র নাগরিক অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে কেন্দ্র করে আমরা অনেক দেরিতে হলো
এটা 8ই অগস্ট যদি আমরা পারতাম সবচেয়ে ভালো হতো। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখানে কিন্তু সবাই অনেক সুসংগঠিত লোকগুলো না, এখানে বিভিন্ন ছাত্র সংগঠনের লোকজন এখানে একত্রিত হয়ে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে ফেসিস শেখ হাসিনাকে পতন ঘটানো হয়েছে। আপনাদের বোঝা উচিত এবং মাথায় রাখা উচিত যে আমাদের যাত্রা শুরু হয়েছিল কোটা সংস্কার করার জন্য, কিন্তু যখন আমরা দেখতে পেয়েছি আমরা কমপ্লিট শাটডাউন দিয়েছি, বাংলা ব্লকেট কর্মসূচি দিয়েছি, তখন বুঝতে পেরেছি এদেশের খেটে খাওয়া একজন দিনমজুর কৃষক এসে আমাদের খাবার দিচ্ছে, সিএনজি চালক এসে খাবার দিচ্ছে। তখন বুঝতে পারলাম যে এখানে গত 1.5 দশক যাবত 17 বছর যাবত যে নির্যাতন নিষ্পেষণ চলছে, তখন শুধু কোটা সংস্কার করলে হবে না, পুরো বাংলাদেশকে সংস্কার করা উচিত। সেই জন্য কিন্তু আমরা এক দফা দাবি জানিয়েছি এবং শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছি। এখন আমাদের মনে হয় যে আমরা ভেবেছিলাম বাংলাদেশের বিদ্যমান সকল রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে যে পরিমাণ সহযোগিতা করেছিল, তাদের কাছ থেকে আমরা এরকম পরামর্শ সহযোগিতা চেয়েছিলাম যে তারাও যেন জুলাই আগস্ট যে অভ্যুত্থান হয়েছে, ফেসিস শেখ হাসিনাকে যে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছে, সেটাকে একটা আনুষ্ঠানিক একটা স্বীকৃতি তাদের মধ্যে হয়তো আসবে, কিন্তু তাদের কাছ থেকে আসে না। আমরা হতাশ হয়েছি, দেরিতে হলেও সেটা হচ্ছে। কিন্তু এই জায়গাটা সবচেয়ে কষ্টের লাগে, এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি জামাতের আমির বলছে তাদেরকে বেশি ফেসিবাদ বলবেন না, তাদেরকে ফেসিস্ট বলবেন না, তাদেরকে ক্ষমা করে দিচ্ছি। আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্য আওয়ামী লীগের প্রতি সদয় হওয়া, তখন আমরা মনে হচ্ছে 2,000 মানুষ যে রক্ত দিয়েছে তাদের রক্ত কি বৃথা যাবে? 30,000 অধিক আহত যোদ্ধা রয়েছে যারা এখনো হসপিটালে কাতরাচ্ছে, কারো এক হাত নাই, কারো 2 পা চলে গেছে, অনেকেই চিরতরে 2 চোখ হারিয়ে গেছে। এত ত্যাগের বিনিময়ে অর্জিতই বাংলাদেশ কিভাবে রয়ে যাবে? আর তখন আমাদের মনে হচ্ছে যে দেরিতে হলো জুলাই প্রক্লেমেশন দেওয়া উচিত, ঘোষণাপত্র নিয়ে আসা উচিত, যার কারণে আমরা শহীদ মিনার থেকে দিতে চেয়েছিলাম। আমরা পরবর্তী মনে হচ্ছে বাংলাদেশের যে ঐক্যের ভিত্তিতে আমরা শেখ হাসিনাকে হটাতে পেরেছি, সেই ঐক্য হয়তো বা কিছুটা ফাটল ধরতে পারে। সেই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকার যেই এবার ঐক্য না হলে কি করবেন? আবার শহীদ মিনারে অংশগ্রহণ করে না, আমরা অবশ্যই এই জন্য কিন্তু 6 জানুয়ারি থেকে 11 দিনের আমরা একটা কর্মসূচি আছে, 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত আমরা সবাইকে জানাবো যে আহ্বান জানিয়ে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করতে পেরেছি, সেই আহ্বান জানাবো। আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত এই জুলাই ছাত্র নাগরিক অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখা। এখানে বিএনপির মতো একটা শীর্ষতা, তাদের অনেক লোক শহীদ হয়েছে, জামাতে অনেক লোক শহীদ হয়েছে, বাম রাজনৈতিক দল যারা শহীদ হয়েছে, সবার ঐক্যমতের ভিত্তিতে একটা জুলাই প্রক্লেমেশন হওয়া উচিত। এখানে বাধাগ্রস্ত করার প্রশ্নই আসে না। প্রায় 2,000 মানুষ নিহত এবং 30,000 আহতের পরে তো আসলে এরকমের একটি সংস্কার তারা সেটিকে প্রক্লেমেশন আকারে দিতে বলছেন সপক্ষে। বিএনপির এখন পর্যন্ত প্রক্লেমেশনের পক্ষে খুব একটা আমরা বক্তব্য দেখিনি, ডিক্লারেশনের পক্ষে অবশ্য কোনো কোনো বিএনপি নেতা মত দিয়েছেন। কতটা আলোচনা হচ্ছে দলীয়ভাবে? ধন্যবাদ। আগে যে আলোচনাটা ছিল সমন্বয়করা আমাদের নীতি নির্ধারকদের সাথে বসেছিলেন বিএনপির, সেটা হচ্ছে প্রক্লেমেশন অফ সেকেন্ডারি রিপাবলিক, দ্বিতীয় প্রজাতন্ত্রের ঘোষণা নিয়ে বসেছিলেন। আমি জানি না তারা ওই অবস্থানে আছেন কিনা, আমি ওই বিষয়ে কথা বলে তারপরে আপনার এই ডিক্লারেশন আসতেছি। দেখেন, এই প্রক্লেমেশন অফ সেকেন্ডারি রিপাবলিক এটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হয়েছিল, ফ্রান্সেও হয়েছিল, স্পেনে হয়েছিল। আমি মনে করি বাংলাদেশে 1952 সালের যে ক্রাইসিস, 71 সালের যে ক্রাইসিস, 90 সালের ক্রাইসিস, আমরা জাতিগতভাবে আমরা এটা কিন্তু সবাই মোকাবেলা করেছি এবং আমরা জয়ী হয়েছি। এইবারও ইনশাল্লাহ আমরা জয়ী হব। সো প্রক্লেমেশন অফ সেকেন্ডারি রিপাবলিক দরকার আছে কিনা সেটা ভেবে দেখতে হবে। ডিক্লারেশনের বিষয়টা ঐক্যমত দরকার, সেটা হচ্ছে সব দলগুলো একসাথে বসতে হবে। পাশাপাশি আপনি প্রথম যে প্রশ্ন করেছিলেন, আমাকে 2 মিনিট যদি সময় দেন একটু বলি। আপনি যেটা বলেছিলেন যে আমাদের বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন কাজে জড়িত হয়ে গেছেন বিভিন্ন ধরনের। দেখেন, আমার নেতা কিন্তু ক্লিয়ার বলেছেন, জনাব তারেক রহমান, যে জনগণের প্রত্যাশার বাইরে গিয়ে বিএনপির সুনাম বিনষ্টকারীদের আমি ক্ষমা করব না। মনে রাখতে হবে 17 বছর আমরা বিরোধী দলে ছিলাম। 5ই আগস্ট পতিত স্বৈরাচার পতনের দিনও আমরা বিরোধী দলে ছিলাম, আজও আমরা বিরোধী দলে। জনগণের রায় নিয়ে আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে। এই জন্য জনগণের কাছে যেতে হবে, তাদের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। যে বা যারা আমার নেতার নির্দেশ মানবে না তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। সেকেন্ড, আমি যে কথাটা বলবো, বাংলাদেশের একটা রাষ্ট্রের যে কয়েকটা স্তম্ভ আছে, বিচার ব্যবস্থা বলেন, জাতীয় সংসদ বলেন, মিডিয়া বলেন, ভোটাধিকার বলেন, সবই কিন্তু এই স্বৈরাচার সরকার সব ধ্বংস করে দিয়েছিল। যার কারণে এদেরকে আমি বলতাম যে, আমি কয়েকটা ডায়লগ দিয়ে বলতাম যে এরা হচ্ছে ফেসিস্ট, এরা ছিল ডিকটেটর, এরা ছিল ভিন্ডিকটিভ, এরা ছিল অটোক্রেটিক, এরা ছিল রুথলেস, এরা ছিল হিউম্যান রাইট অ্যাবিউজার, এবং এরা কোনো দল ছিল না, এরা ছিল একটা রেজিম। সো এই রেজিম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়েছেন। কোরআন শরীফে ক্লিয়ার লেখা আছে যে, হেই ইমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো। আমরা ধৈর্য ধারণ করেছি এবং দেখেন
অনেক লোক শহীদের বিনিময়ে আমরা কিন্তু একটা নতুন রাষ্ট্র পেয়েছি। আরেকটা কথা ভাই যেটা বললেন যে জনাব তারেক রহমানের মামলা যখন খারিজ হয়ে গেল, 4টা ভাই একটা কথা বললেন যে তাইলে কি দাঁড়াইলো, মামলা খারিজ হয়ে গেল। দেখেন মামলাটা কিন্তু হাইকোর্ট থেকে খারিজ হয়েছে, কোর্ট থেকে, এবং তারপরে কিন্তু 4টা মামলারই ভিন্ন মানে আলাদা আলাদাভাবে কিন্তু এটা কোর্ট অফ আপিলে লিভ টু আপিল দাখিল করা হয়েছে। যদি কোনো হস্তক্ষেপ এখানে থাকতো বিচার ব্যবস্থায়, তাহলে এটা কিন্তু কোর্ট অফ আপিল মতো যাইতো না, এবং ফুল হিয়ারিং হয়েছে কোর্ট অফ আপিলে। আমি বলবো এখানে কোনো হস্তক্ষেপ নাই। আরেকটা বিষয় হলো, আপনি জানেন আমি যেটা শেষ করতে পারিনি, একটা মামলা যখন চার্জশিটও আসে তারপরে এখানে কিন্তু এই মামলার শেষ না, এর পরবর্তী কি ওটা চিপ হবে, ক্রস হবে, তারপরে কি হবে, আর্গুমেন্ট হবে, এরপরে মামলার জাজমেন্ট আসবে। জাজমেন্ট হওয়ার পরে মামলা যদি সেটা যদি জজ করে জাজমেন্ট হয়, এরপরে আপনি হাইকোর্টে যেতে পারবেন, আপনি কোর্ট অফ আপিলে যাবেন, এটা আপনার অধিকার। আচ্ছা, বাংলাদেশে দেখেন কয়েকটা কালো আইন ছিল, ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার নিরাপত্তা আইন, আইসিটি, এইভাবে বসে কিন্তু আমরা কথা বলতে পারতাম না। ইউকেতে যখন আমরা কোনো একটা এরকম কোনো অনুষ্ঠান করতাম, টক শো করতাম, যখন বাইরে যাইতাম সাথে সাথে ফোন যাইতো আমাদেরকে, শোনেন বলা হয়তো সাহস থাকলে দেশে আয়, শোনেন এই কালো আইনগুলি বাংলাদেশের জন্য না থাকে। আরেকটা বিষয় হলো, শোনেন এখন দুর্নীতি দমন কমিশন কিন্তু অ্যাক্টিভ, দুর্নীতি দমন কমিশনের একটা ইয়ে আছে, 2004-এর একটা আইন আছে, মানি লন্ডারিং প্রতিরোধ আইন আছে 2012 সালের, দণ্ডবিধি আছে, ফৌজদারি কার্যবিধি আছে। এই প্রেক্ষিতে কিন্তু মামলাগুলি হচ্ছে। সো এখানে কিন্তু কোনো দলীয় কোনো এখানে ইয়ে নাই, দলীয় প্রভাব নাই। আমি লাস্টে যেটা বলবো যে আমার নেতা বলেছেন আমি বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য আমি রাজনীতি করছি, ভোট আমাদেরকে দিতে হবে এরকম কথা নাই। জি, আপনারা যাকে ভোট দিবেন তারাই ক্ষমতা আসবে। এবং একটা ডায়লগ দিয়ে শেষ করি, সেটা হচ্ছে যদি আমার নেতার ডায়লগ, সেটা হচ্ছে যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ। ধন্যবাদ। জি, আমি শরীফের কাছ থেকে একটু জানতে চাই, যেটি নিয়ে আমরা বলছিলাম প্রোক্লেমেশন নিয়ে আসলে জানতে চাওয়া। তার আগে একটু বলি যে প্রথমত তার নেতাকে ইন্ডিকেট করে আমি কিছু বলিনি, আমি জানি না উনি কেন ওনার নেতার উপরে নিয়ে গেলেন। আর উনি যে যদি তুমি ভয় পাও, এটি নিরাপদ সড়ক আন্দোলনের একটা আলোচিত স্লোগান। সাইবার নিরাপত্তার কথা বলেছেন, আমরা অনেক সময় অনেকেই খবর রাখছি না। ওই আওয়ামী লীগের সময় যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, তার খালু আসছে কয়েকদিনের মধ্যে বাজারে, নতুন যে ভার্সনটি আসছে এটি ওইটার থেকে কোনো অংশেই কম না। আপনি দুদক অলরেডি আপত্তি জানিয়েছে, তারপরে এরাও আপত্তি জানিয়েছে, টিআইবি আপত্তি জানিয়েছে, এবং এটি ড্রাফটটা আমার কাছে আছে। খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। এবং ওই আগে যেটি হয়েছে একই রকমের জায়গাটি হবে, তবে ছোটখাটো দুই একটা জায়গায় রং টং পলিশ টলিশ করা হয়েছে। ওই যে আমাদের এখানে লঞ্চ ডুবে যাওয়ার পর লঞ্চটা তোলার পরে যেভাবে রং টং করিয়ে দরজাটা একটু ডান পাশেরটা বাম পাশে নিয়ে যাওয়া হয়, সেরকমের একটি জায়গায় আসছে। আপনি যে প্রশ্নটি করেছেন, এই গণঅভ্যুত্থানের চ্যাম্পিয়ন, এই গণঅভ্যুত্থানের পায়োনিয়ার হিসাবে ছাত্রদের যে কোনো ইমোশনকে আমি রেসপেক্ট করি এবং তাদের অবদানকে স্বীকার করি। একই সাথে এটাও আমি মনে করিয়ে দিই যে আপনারকে এই রেসপেক্ট করার জায়গায়, এই অবদানকে স্বীকার করার জায়গায় আপনি যদি আমার ইতিহাস ঐতিহ্য ধরে কে আঘাত করেন, তাহলে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ আপনাদের প্রতি সেই যে রেসপেক্টের জায়গাটা। আমাদের সমস্যাটা হলো আমরা 200 লোক এক জায়গায় হলে আমরা বলে ফেলি মানুষ সবাই আমার সঙ্গে আছে, মানুষ সবাই আমাদের সঙ্গে আছে। আমি এটা বিভিন্ন সময় বলি, সচিবালয়ে ওই যে 150-200 শিক্ষার্থী উঠে ইন্টারমিডিয়েট পরীক্ষা যখন বাতিল করিয়ে নিল, বললো যে শিক্ষার্থীরা আমাদের সঙ্গে, কিন্তু পরীক্ষা দিতে চেয়েছে এরকমের হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী ছিল, কিন্তু তারা ওই জায়গায় ওই সময় উপস্থিত ছিল না। তো শহীদ মিনার থেকে আমাদের এই গণ অভ্যুত্থানের একটা বড় জায়গা ছিল শহীদ মিনার, যেখান থেকে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করার অনুপ্রেরণা নিয়েছি। কিন্তু একই সঙ্গে আপনি শহীদ মিনারে দাঁড়িয়ে যদি বলেন যে আমি সংবিধানকে কবর দিয়ে দিব, এই সংবিধান নট অনলি আওয়ামী লীগের সংবিধান না, এই সংবিধানের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সম্পর্ক আছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আপনি বিতর্কিত করতে পারবেন না। আওয়ামী লীগ যে কাজগুলো করেছে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে। 71-এ বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে যে অপরাধগুলো করেছে, তার দায়ভার কিন্তু ধর্মের না, ওই দলগুলোর। একইভাবে আওয়ামী লীগ আমাদের মুক্তিযুদ্ধকে ব্যবহার করে, তার হিস্ট্রিকে ব্যবহার করে যে অপরাধগুলো করেছে, তার অপরাধের জন্য ওই মুক্তিযুদ্ধ কিন্তু অভিযুক্ত না, অভিযুক্ত আওয়ামী লীগ। আপনি বীরশ্রেষ্ঠদেরকে কি কারণে খারিজ করে দেবেন? আপনি স্বাধীনতার ঘোষক, আপনি মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি, আপনি ওই যে সেক্টর কমান্ডাররা, জেট ফোর্স, অন্যান্য যে ফোর্সগুলো ছিল, তাদের যে বীর সেনানীরা, এমনকি বাংলাদেশের সাধারণ মানুষ, এমনকি মুক্তিযুদ্ধে এখানে অংশগ্রহণ করেনি, দেশের বাইরের থেকে জনমত গঠন করেছে, তাদের অবদানকে অস্বীকার করবেন আওয়ামী লীগের জন্য? এটি কি সম্ভব? এটি কি মানুষ মানবে? কোনোদিন মানবে না। সুতরাং আমি বলতে চাই
যে অবশ্যই এই যে গণঅভ্যুত্থানে আমরা কি চেয়েছিলাম তার একটা ঘোষণা থাকতে পারে। রাজনৈতিক দলগুলো এবং শ্রেণী পেশার মানুষ, যত স্টেক হোল্ডার আছে, এই গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডার অনেকেই, রিক্সাওয়ালা পর্যন্ত এটা স্টেক হোল্ডার। ওই যে তিনি যেটি বললেন, একজন কৃষক এসে ভাত দিয়ে গেছে, ওই কৃষকেও কিন্তু এই জায়গাটায় তিনিও এটার স্টেক হোল্ডার। কিন্তু আমরা যে পলিসিগুলো নিচ্ছি সেই পলিসিতে ওই রিক্সাওয়ালা কি আছে? আমি ঢাকায় 2 দিনের যে সম্মেলন করলাম, লুঙ্গি পরা মানুষ ছিল, ওই রিক্সাওয়ালা ছিল, ওই কৃষক ছিল না। আমি বলতে চাই যে, আমি শেষ করে দিচ্ছি, আপনি বলতে চাইছেন যে প্রক্লেমেশনের বিপক্ষে নন, কিন্তু আপনি যদি সংবিধান মুক্তিযুদ্ধকে, বাতিলের আপনি যদি বিপক্ষে, বাঙালির অর্জনকে, আপনি যদি বাঙালির ইতিহাসকে কবর দিতে চান, মাটি সেটির চাপা দিতে চান, এটি তো সেটির উদ্ধত্ত বিপক্ষে হিসাবে আপনারা সহ বিবেচিত দেশের হবে। মানুষ গ্রহণ করবে না বললে 10 সেকেন্ড যেটা বলতে চাই, বাংলাদেশের 16 ডিসেম্বর যখন বাংলাদেশের স্বাধীনতা দিবস, বিজয় দিবসকে ভারতীয় প্রধানমন্ত্রী ছিনে নেয়, তখন কিন্তু বাংলাদেশের যে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, তখন কিন্তু কাউকে প্রতিবাদ করতে দেখি না। আমরা অবশ্যই মুক্তিযুদ্ধের না, সেটি অনেকে আসলে প্রতিবাদ এবং করেছে, এখানে এবং আসলে এই যে আমরা প্রক্লেমেশন সেটির জন্য নিশ্চয়ই বাংলাদেশের স্বাধীনতা দিবস পরিবর্তন হয়ে যায়নি। মিটার দাঁড়ায় তখন কিন্তু আমাদের ঐতিহ্যের জায়গায় সেখানে আমরা এখানে অনেকেই হয়তো প্রক্লেমেশন সম্পর্কে না জেনেই এখানে কি আছে সেই সম্পর্কে তাদের ধারণা থাকা উচিত। আমরা 71-এর মহান মুক্তিযুদ্ধের শ্রদ্ধা করি, একই সাথে 24-এর যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা রাখি। শেষ করতে হচ্ছে আজকের 24 ঘন্টার আয়োজন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ সবাইকে।